পরবর্তী আলোচনায় যেতে হলে আমাদেরকে অবশ্যই অণু, পরমাণু এবং যৌগ সম্পর্কে জ্ঞান রাখা জরুরি। চলো তাই আবার একটু অণু, পরমাণু এবং যৌগ সম্পর্কে ধারণা নেওয়া যাক। বিজ্ঞানী ডাল্টন প্রথমে তার পারমাণবিক তত্ত্বে বলেছিলেন পদার্থ পরমাণু নামে অত্যন্ত ছোট ছোট কণা নিয়ে গঠিত। নিষ্ক্রিয় গ্যাসের পরমাণু ছাড়াও অন্য পরমাণু সাধারণত মুক্ত বা স্বাধীনভাবে থাকতে পারে না, সেগুলো একে অপরের সাথে মিলিত হয়ে অণু গঠন করে। অর্থাৎ এখান থেকে আমরা ধারণা পাই, ডাল্টনের উক্তি হতে আমরা জানতে পারি একাধিক পরমাণু মিলে অণু গঠন করে এবং এক বা একাধিক অণু মিলে একটি যৌগ গঠন করে। অণুসমূহ সাধারণত মুক্ত বা স্বাধীনভাবে থাকতে পারে। যৌগিক পদার্থের বেলায় একটি অণু হলো তার ক্ষুদ্রতম একক বা কণা ওই যৌগের ভৌত এবং রাসায়নিক ধর্ম বহন করে। মৌলের ক্ষেত্রে শুধু একই পদার্থের পরমাণু একত্রিত হয়ে অণু গঠন করে। পদার্থ এবং অণু, পরমাণু সম্পর্কে আমাদের ধারণা যদি ক্লিয়ার হয়ে থাকে, তাহলে এবার চলো আমরা প্রতীক এবং সংকেত নিয়ে আলোচনা করি। প্রথমেই প্রতীক নিয়ে আলোচনা করি। তোমরা আগেই জেনে থাকবে এই পর্যন্ত এই পৃথিবীতে 118টি ভিন্ন ভিন্ন মৌলিক পদার্থ আবিষ্কৃত হয়েছে। এর মধ্যে 98টি প্রাকৃতিকভাবে পাওয়া যায় এবং বাকি 20টি আমরা পরীক্ষাগারে সৃষ্টি করেছি। যেহেতু মৌলিক পদার্থের সংখ্যা 118টি, তাহলে তোমরা গেস করতেই পারো প্রতিটি মৌলিক পদার্থের ভিন্ন ভিন্ন নাম রয়েছে। এই মৌলিক পদার্থগুলোকে খুব সহজে চিনতে তাদের নামের সংক্ষিপ্ত অংশকে বিজ্ঞানীরা বেছে নিয়েছেন। এটিকে আমরা প্রতীক বলে থাকি। সাধারণত প্রতীকগুলো মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের প্রথম একটি বা দুটি অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। একটি অক্ষর দিয়ে প্রতীক প্রকাশের ক্ষেত্রে বড় হাতের অক্ষর ব্যবহার করা হয়ে থাকে। যদি দুটি অক্ষর দিয়ে প্রতীক প্রকাশ করা হয়ে থাকে, সেক্ষেত্রে প্রথম অক্ষরটি হবে বড় হাতের অক্ষর এবং দ্বিতীয় অক্ষরটি হবে ছোট হাতের অক্ষর। চলো এবার একটি উদাহরণের মাধ্যমে আমরা প্রতীকগুলো লক্ষ্য করতে চেষ্টা করি। হাইড্রোজেনের প্রথম অক্ষর H, এজন্য হাইড্রোজেনের প্রতীক হচ্ছে H। ঠিক তেমনি অক্সিজেনের প্রথম অক্ষর যেহেতু O, তাই অক্সিজেনের প্রতীক হচ্ছে O। কিন্তু তোমরা কি জানো লোহার প্রতীক কি? লোহার ইংরেজি নাম হচ্ছে আয়রন, কিন্তু লোহার প্রতীক কিন্তু আই নয়, লোহার প্রতীক হচ্ছে Fe। কেন জানো কি? কারণ লোহার ল্যাটিন নাম হচ্ছে ফেরাম এবং ফেরামের প্রথম দুটি অক্ষর হচ্ছে Fe, তাই লোহার প্রতীক হচ্ছে Fe। ঠিক তেমনি পটাশিয়ামের প্রথম অক্ষর P হলেও পটাশিয়ামের ল্যাটিন নাম যেহেতু ক্যালিয়াম, তাই ল্যাটিন নামের প্রথম অক্ষর K অনুসারে পটাশিয়ামের প্রতীক হচ্ছে K। ঠিক তেমনিভাবে তামা বা কপারের ল্যাটিন নাম হচ্ছে কাপরাম। কাপরামের প্রথম দুটি অক্ষর যেহেতু Cu, তাই তামার প্রতীক হচ্ছে Cu। এখন তোমরা গেস করো তো, সোনা বা গোল্ডের প্রতীক কি হবে? জি, অবশ্যই না। সোনা বা গোল্ডের ল্যাটিন নাম হচ্ছে অরাম, তাই ল্যাটিন নামের প্রথম দুটি অক্ষর Au অনুসারে সোনার প্রতীক হচ্ছে Au। ঠিক একইভাবে সোডিয়ামের প্রতীক হচ্ছে Na, আবার রূপার প্রতীক Ag। অর্থাৎ আমরা এই আলোচনা থেকে এই সিদ্ধান্তে উপনীত হলাম যে কোনো মৌলের নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলা হয়ে থাকে এবং প্রতীকসমূহ ইংলিশ এবং ল্যাটিন নামের প্রথম এক অক্ষর কিংবা দুই অক্ষর থেকে নেওয়া হয়েছে। যদি আমরা প্রতীক সম্পর্কে কিছুটা ধারণা পেয়ে থাকি, তাহলে এবার চলো অণু এবং সংকেত সম্পর্কে ধারণা নিতে চেষ্টা করি। যদি তোমরা এখন থেকে মনোযোগ দিয়ে ক্লাসটা না শোনো, তাহলে আমি নিশ্চিত তোমরা প্রতীক এবং সংকেতের মধ্যে তালগোল পাকিয়ে ফেলবে। তাই খুব মনোযোগ সহকারে বাকি আলোচনাটা শুনতে চেষ্টা করো। আমরা ইতোমধ্যে জেনেছি দুই বা ততোধিক পরমাণু মিলে অণু গঠিত হয় এবং আমরা এও জেনেছি পরমাণু সমূহকে প্রতীক দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। এখন প্রশ্ন হচ্ছে সংকেত কি? একটি সংকেত হচ্ছে একটি অণুর সংক্ষিপ্ত রূপ। একটি সংকেত থেকে ওই অণুর মধ্যে কতগুলো পরমাণু রয়েছে বা পরমাণুর বৈশিষ্ট্যগুলো কি সেটি সম্পর্কে জানা যায়। অর্থাৎ বুঝতেই পারছো, সংকেত সম্পর্কে জানতে হলে আমাদেরকে অণু সম্পর্কে খুব ভালোভাবে সুস্পষ্ট জ্ঞান অর্জন করা লাগবে। কিন্তু এই অণুর ধারণাই তোমার মাথার মধ্যে প্যাচ সৃষ্টি করতে পারে, কারণ আমরা জানি এক বা একাধিক পরমাণু মিলে অণু সৃষ্টি করে। কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার কি জানো? যে সকল মৌল সাধারণত তরল ও কঠিন অবস্থায় থাকে, সেখানে অসংখ্য পরমাণু একসঙ্গে অবস্থান করলেও সেগুলো কোনো অণু গঠন করে না, যার ফলে সোডিয়াম, তামা এবং লোহার মতো এই জাতীয় মৌলের জন্য অণু হিসেবে কোনো সংকেত নেই। কারণ আমরা জানি সংকেত হচ্ছে অণুর সংক্ষিপ্ত রূপ। যেহেতু সোডিয়াম, তামা এবং লোহা অণু সৃষ্টি করে না, তাই এগুলোর সংকেতও নেই। তবে কয়েকটি নিষ্ক্রিয় গ্যাস ছাড়া বেশিরভাগ গ্যাসীয় পদার্থই দুটি মৌল একত্রিত হয়ে অণু গঠন করে, যার ফলে এসব মৌলের সংকেত হিসেবে সেগুলোর প্রতীকের সঙ্গে ছোট করে 2 লেখা হয়। উদাহরণস্বরূপ অক্সিজেনের প্রতীক হচ্ছে O এবং অক্সিজেনের সংকেত হচ্ছে O এর নিচে 2, অর্থাৎ O2 হচ্ছে অক্সিজেনের অণুর সংক্ষিপ্ত রূপ
বা অক্সিজেনের অণুর সংকেত। ঠিক তেমনি নাইট্রোজেনের সংকেত হচ্ছে N2, ক্লোরিনের সংকেত Cl2, ব্রোমিনের সংকেত Br2, আয়োডিনের সংকেত I2। ঠিক এভাবে আমরা অনেক অণুর সংকেত পেতে পারি। কিন্তু তোমরা জানলে অবাক হবে, সংকেত শুধুমাত্র অণুকেই নির্দেশ করে না, সাধারণত যৌগকেও সংক্ষিপ্ত করে লিখতে সংকেত ব্যবহার করা হয়ে থাকে। চলো কিছু যৌগিক পদার্থের উদাহরণের মাধ্যমে আমরা সংকেত সম্পর্কে আরও বেশি জানতে চেষ্টা করি। প্রথমেই পানি দিয়ে উদাহরণ দেওয়া যাক। আমরা জানি পানির সংকেত হচ্ছে H2O এবং পানির সংকেত থেকে আমরা বুঝতে পারি এখানে দুটি হাইড্রোজেন এবং একটি অক্সিজেনের পরমাণু রয়েছে। অর্থাৎ সংকেত থেকে কোনো অণুতে কতগুলো পরমাণু রয়েছে সেগুলো সম্পর্কে জানা যায়। আমরা এখানে পানির সংকেত থেকে জানতে পারি পানিতে দুটি হাইড্রোজেন এবং একটি অক্সিজেন রয়েছে। এবার চলো কার্বন ডাইঅক্সাইড সম্পর্কে জানা যাক। আমাদের পরিচিত একটি গ্যাস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। আমরা শ্বাস প্রশ্বাসের সময় অক্সিজেন গ্রহণ করি এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি। বর্তমান বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাওয়ার কারণে গ্রিন হাউস ইফেক্টের মাধ্যমে পৃথিবীর তাপমাত্রা বেড়ে আবহাওয়ার ভয়াবহ পরিবর্তন হচ্ছে। কার্বন ডাইঅক্সাইডের অণু তৈরি হয় কার্বন এবং অক্সিজেনের পরমাণু দিয়ে। আমরা কার্বন ডাইঅক্সাইডের অণু সংকেত যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাই কার্বন ডাইঅক্সাইডের অণু সংকেত হচ্ছে CO2। অর্থাৎ এখান থেকে আমরা জানতে পারি কার্বন ডাইঅক্সাইডের মধ্যে একটি কার্বন রয়েছে এবং দুটি অক্সিজেনের পরমাণু রয়েছে। তবে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে একটি কার্বন এবং একটি অক্সিজেন মিলেও যৌগ গঠন করতে পারে। যদি একটি কার্বন এবং একটি অক্সিজেন মিলে যৌগ গঠন করত তাহলে সেটির নাম হতো কার্বন মনোঅক্সাইড। মনে রাখতে হবে মনো মানে হচ্ছে এক, কার্বনের সাথে একটি মাত্র অক্সিজেন রয়েছে, অর্থাৎ CO হচ্ছে কার্বন মনোঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড মোটামুটি একটি নিরীহ গ্যাস, কিন্তু কার্বন মনোঅক্সাইড অত্যন্ত ভয়ঙ্কর একটি বিষাক্ত গ্যাস। কাজে তোমরা দেখতে পাচ্ছ একটি পরমাণুর উপর ভিত্তি করে বিভিন্ন যৌগ যেমন সাধারণও হতে পারে তেমনি ভয়ঙ্কর বিষাক্ত হয়ে যেতে পারে। এবার চলো ভালোভাবে লবণের সংকেতটি লক্ষ্য করা যাক। লবণের সংকেতটি লক্ষ্য করলে আমরা দেখতে পাই লবণের সংকেত হচ্ছে NaCl, অর্থাৎ লবণের মধ্যে একটি Na আছে এবং একটি Cl আছে। এখন বলো তো Na কোন মৌলের প্রতীক? Na হচ্ছে নাট্রিয়াম অর্থাৎ সোডিয়ামের প্রতীক এবং Cl হচ্ছে ক্লোরিনের প্রতীক। অর্থাৎ এখান থেকে আমরা জানতে পারি লবণের মধ্যে একটি সোডিয়াম রয়েছে এবং একটি ক্লোরিন রয়েছে। তোমরা জানলে অবাক হবে লবণের একটি চমকপ্রদ বৈশিষ্ট্য রয়েছে। লবণের অণুগুলো এলোমেলোভাবে না থেকে অত্যন্ত সুন্দরভাবে ক্যালাস বা ক্রিস্টাল হিসেবে সাজানো থাকে। এবার চলো লবণের মধ্যে যে সকল পরমাণু রয়েছে সেগুলো সম্পর্কে একটু আলোচনা করা যাক। লবণের মধ্যে প্রথম পরমাণুটি হচ্ছে সোডিয়াম। সোডিয়াম পরমাণুটি অত্যন্ত বিক্রিয়াশীল একটি ধাতু। খোলা বাতাসে রাখলে এটি অক্সিজেনের সাথে বিক্রিয়া করে আগুন ধরে যেতে পারে, আবার পানির সঙ্গে এটি ভয়ঙ্করভাবে বিক্রিয়া করে বিস্ফোরণ ঘটাতে পারে। অর্থাৎ এই আলোচনা থেকে আমরা বুঝতে পারি সোডিয়াম বাতাস এবং পানি দুটো সংস্পর্শে এসেই আগুন ধরিয়ে দিতে পারে কিংবা বিস্ফোরণ ঘটাতে পারে। ঠিক এই কারণে বাতাস থেকে দূরে রাখতে সোডিয়ামকে সবসময় কেরোসিনের নিচে ডুবিয়ে রাখতে হয়। কিন্তু তোমরা তো জানোই, কিন্তু তোমরা জানলে অবাক হবে ক্লোরিনের মতো এই প্রবল বিষাক্ত গ্যাস এবং সোডিয়ামের মতো এত বিস্ফোরক ধাতু পরস্পর মিলে যে নতুন বৈশিষ্ট্যের যৌগিক পদার্থ সৃষ্টি করে অর্থাৎ লবণ সৃষ্টি করে, এটি মোটেও কোনো বিস্ফোরক বা বিক্রিয়ক পদার্থ নয়। অর্থাৎ আমরা দেখতে পেলাম লবণ এবং সেটির মৌলিক পদার্থসমূহের বৈশিষ্ট্য মুদ্রার এপিঠ ওপিঠ। লবণ যে সকল মৌলিক পদার্থ দ্বারা তৈরি সেগুলো প্রবল বিস্ফোরক এবং বিষাক্ত হলেও লবণ মোটেও বিস্ফোরক কিংবা বিষাক্ত নয়। এই ব্যাপারটা নিয়ে আমি কিন্তু প্রথমে আলোচনা করেছিলাম। আমি বলেছিলাম কোনো যৌগ যে সকল মৌলিক পদার্থ দ্বারা তৈরি ওই সকল মৌলিক পদার্থের ধর্মের সাথে যৌগের ধর্মের মিল নাও থাকতে পারে। আমি তখন পানি দিয়ে উদাহরণ দিয়েছিলাম, মনে আছে নিশ্চয়ই। এখন প্রশ্ন হচ্ছে লবণের মৌলগুলো এত বিস্ফোরক কিংবা বিষাক্ত হলেও লবণ কেন বিস্ফোরক কিংবা বিষাক্ত নয়? মূলত লবণের ক্যালাসের ভেতরে সোডিয়াম এবং ক্লোরিন এত শক্তভাবে আবদ্ধ থাকে যে হঠাৎ করে সোডিয়াম এবং ক্লোরিন মুক্ত হয়ে কোনো বিপদ তৈরি করতে পারে না। এবার চলো আরও কিছু যৌগিক পদার্থের সংকেতের মাধ্যমে আমরা যৌগিক পদার্থের বৈশিষ্ট্য নিরূপণ করতে চেষ্টা করি। প্রথমে সোডা সম্পর্কে আলোচনা করা যাক। এতক্ষণ পর্যন্ত আমরা যে সকল যৌগিক পদার্থ নিয়ে আলোচনা করলাম সে সকল যৌগিক পদার্থে মাত্র দুটি করে মৌলিক পদার্থ ছিল। যেমন কার্বন ডাইঅক্সাইডের মধ্যে কার্বন এবং অক্সিজেন ছিল, লবণের মধ্যে সোডিয়াম এবং ক্লোরিন ছিল। এবার চলো এমন কিছু যৌগিক পদার্থ নিয়ে আলোচনা করি যেখানে দুইয়ের অধিক মৌলিক পদার্থ রয়েছে। ঠিক তেমনই একটি যৌগিক পদার্থের নাম হচ্ছে সোডা। সোডার সংকেত কি জানো? সোডার সংকেত হচ্ছে Na2CO3। অর্থাৎ সোডার মধ্যে তিন ধরনের মৌলিক পদার্থ রয়েছে, কার্বন, অক্সিজেন এবং নাইট্রোজেন।
সোডাতে 2টি নাইট্রোজেন, 1টি কার্বন এবং 3টি অক্সিজেন রয়েছে। সোডা কী কাজে ব্যবহৃত হয় এটা নিশ্চয়ই জানা দরকার আমাদের। সোডা মূলত কাপড় পরিষ্কার করার কাজে ব্যবহৃত হয়ে থাকে এবং সোডার সংকেত যেহেতু Na2CO3, এটির বৈজ্ঞানিক নাম হবে হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট, কারণ এখানে 2টি সোডিয়াম রয়েছে। এবার চলো চিনি সম্পর্কে আলোচনা করা যাক। আমরা দৈনন্দিন জীবনে মিষ্টি যাই খাই তার মধ্যে চিনি রয়েছে। চিনি একটি যৌগিক পদার্থ। বলো তো চিনির সংকেত কি? তোমরা জানলে অবাক হবে, চিনিতে 12টি কার্বন, 22টি হাইড্রোজেন এবং 11টি অক্সিজেন রয়েছে। অর্থাৎ চিনির সংকেত হচ্ছে C12H22O11। এছাড়াও এমন কিছু যৌগিক পদার্থ রয়েছে যেগুলো আমাদের শরীরের চামড়ার সংস্পর্শে আসলে আমাদের চামড়ার ক্ষতি। এছাড়াও এমন কিছু যৌগিক পদার্থ রয়েছে যেগুলো লোহাকে গলিয়ে ফেলতে পারে, কিংবা আমাদের শরীরের চামড়ার সংস্পর্শে আসলে আমাদের চামড়াকে পুড়িয়ে ফেলতে পারে। ঠিক তেমনি একটি যৌগ হচ্ছে HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড। HCl এর সংকেত হতে আমরা বুঝতে পারি এখানে একটি হাইড্রোজেন এবং একটি ক্লোরিন রয়েছে। হাইড্রোজেন এবং ক্লোরিন পরমাণু পরস্পর গ্যাসীয় হলেও হাইড্রোক্লোরিক অ্যাসিড বা HCl কিন্তু মোটেও গ্যাসীয় নয়, এটি একটি তরল অ্যাসিড। HCl এর মতো আরও কিছু তীব্র অ্যাসিড হচ্ছে সালফিউরিক অ্যাসিড কিংবা নাইট্রিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিডের সংকেত কি জানো? সালফিউরিক অ্যাসিডের সংকেত হচ্ছে H2SO4 এবং নাইট্রিক অ্যাসিডের সংকেত হচ্ছে HNO3। অর্থাৎ এখানে লক্ষ্য করলে আমরা দেখতে পাই অ্যাসিডের মধ্যে অবশ্যই হাইড্রোজেন পরমাণু কমন থাকে। একটা ইন্টারেস্টিং ব্যাপার কি জানো? HCl, HNO3 কিংবা H2SO4 তিনটি খুব ক্ষয়কারী অ্যাসিড হলেও এর মধ্যে একটি অ্যাসিড তুমি তোমার অজান্তেই নিজের শরীরে বহন করে বেড়াচ্ছ। সেই অ্যাসিডটার নাম হচ্ছে HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড। এটি তোমার চামড়ার সংস্পর্শে আসলে তোমার চামড়াকে পুড়িয়ে দিতে পারে ঠিকই, কিন্তু তোমার পাকস্থলীর মধ্যে সবসময় HCl থাকে। এটি আমাদের খাদ্যকে হজম করতে সাহায্য করে। এতটুকু আলোচনা করার পর সংকেত এবং প্রতীক সম্পর্কে তোমাদের আর কোনো কনফিউশন থাকার কথা না। আমরা আজকের ক্লাসে মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ, মিশ্রণ, রাসায়নিক বিক্রিয়া, সংকেত, প্রতীক এবং যৌগ সম্পর্কে জানতে চেষ্টা করেছি। তোমাদেরকে উদাহরণের মাধ্যমে প্রতিটি কনসেপ্ট বোঝাতে চেষ্টা করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে পারো তাহলে অবশ্যই আমাদেরকে জানাবে, আর যদি কোনো কনসেপ্টে কনফিউশন থাকে তাহলে অবশ্যই আমাদেরকে জানাবে। পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে। ততদিনের জন্য সবাই সুস্থ থাকো এবং ভালো থাকো। আল্লাহ হাফেজ।